গাজা ও লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাজধানী দোহায় রাষ্ট্রীয় নৈশ ভোজে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে গাজা ইস্যু এড়িয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে বুধবার কাতারে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছালে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বর্ণিল সংবর্ধনায় সিক্ত হন আলোচিত এই মার্কিন প্রেসিডেন্ট। কাতারের রাজধানী দোহার নিকটবর্তী বিলাসবহুল লুসাইল প্রাসাদ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন এই ধনকুবের। এ সময় কাতারের আমির ও তার স্ত্রী রাজকীয় নৈশভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন শেখ তামিম বিন হামাদ আল থানি। টানা সপ্তমবারের সময় কাতারের আমির বলেন, ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের নৃশংসভাবে হত্যা করছে। কাতার গাজায় যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে, কিন্তু ইসরায়েল তা বারবার লঙ্ঘন করেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের কূটনীতিকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল নিষ্পাপ শিশু ও নারীকে হত্যা করছে। এই নৃশংসতা বন্ধ হওয়া প্রয়োজন। ফিলিস্তিনের পশ্চিম তীর, ইয়েমেন ও লেবাননে শান্তি ফেরাতে আপনাকে উদ্যোগ নিতে হবে। তবে গাজা ইস্যুতে কোনো মন্তব্য না করে ইরানের পরমাণু নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশটির দ্রুত অগ্রসরমান পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি করাতে কাতারের সাহায্য চান রিপাবলিকান এই নেতা। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আপনারা নিবিড়ভাবে সহযোগিতা করছেন। এ নিয়ে আমরা দ্রুত ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। এজন্য দুটি পথ আছে, তবে আমরা অহিংস উপায়ে নয়, বন্ধুত্বপূর্ণ পথে হাঁটতে চাই। আশা করি ইরানের নেতারা তা বুঝতে পারছেন। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। এ সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে নতুন দিনের সূচনার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুক্তরাষ্ট্রের মদদেই সিরিয়ায় বাশার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলছে তাদের ইশারাতেই। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ক্ষমতাসীন দলের রোশনালে পড়ে দীর্ঘদিন ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান। আইনগত লড়াই ও রাজনৈতিক আন্দোলনের নানা প্রচেষ্টা সত্ত্বেও তার মুক্তির পথ এখনও অনিশ্চিত। প্রতিবারই ইমরান খানকে মুক্ত করার চেষ্টা রূপ নিয়েছে ব্যর্থ প্রচেষ্টায়। ইমরান খানের মুক্তির জন্য যখন সব দলীয় প্রচেষ্টা ব্যর্থ, তখন বাবার মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হলেন তার দুই পুত্র। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রায় 2 বছর ধরে পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান। আইনি লড়াই ও রাজনৈতিক আন্দোলনের নানা চেষ্টাতেও মুক্তি মেলেনি 72 বছর বয়সী এই নেতার। তবে এবার বাবার মুক্তির দাবিতে মুখ খুলেছেন তার দুই পুত্র সুলেমান খান ও কাসিম খান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ব্রিটিশ নাগরিক এই দুই পুত্র প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন তাদের বাবার বিষয়ে। সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাইছেন তারা। He's been in there for nearly 2 years, and there have been periods of, no access to the outside world, no access to doctors. We're well aware of the situation, and he's been in, prolonged solitary confinement. So, if only we were able to speak to him more. The court mandates that we speak to him once every week. We speak to him once every 2 or 3 months, if that. 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক রয়েছেন ইমরান খান। দুর্নীতির মামলায় 3 বছরের সাজা এবং প্রায় 150টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। যদিও তার দল পিটিআই সব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে।
এছাড়া সুলেমান ও কাসিম অভিযোগ করেছেন তাদের বাবাকে দীর্ঘ সময় ধরে অন্ধকার কক্ষে একা বন্দি রাখা হয়েছে, এমনকি চিকিৎসা সেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগ থেকেও বঞ্চিত রাখা হয়েছে তাকে। এছাড়া ইমরান খানের বড় ছেলে সুলেমান খান বলেন, আমরা বাক স্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী, তাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা ট্রাম্প সহ সব আন্তর্জাতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানাই ইমরান খানের মুক্তির জন্য হস্তক্ষেপ করুন। What we want is just the international community to look at what's going on and hopefully take action. And who better than Trump to gain the attention of? গেল ১৩ মে পর্দা ওঠে বিশ্বের অন্যতম বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। উৎসবের উদ্বোধনী দিন থেকে পরবর্তী ১২ দিন ১৬২টি পূর্ণদৈর্ঘ্য, মাঝারি দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন হবে। এরপর ২৪ মে এবারের আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেদিনই ঘোষণা হবে সেরা চলচ্চিত্র বা স্বর্ণপাম জয়ীর নাম। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানসূচক পাম ডি'অর প্রদান করা হয়েছে। কান উৎসবে যতগুলো মর্যাদাপূর্ণ ট্রফি রয়েছে তার মধ্যে অন্যতম এই পাম ডি'অর বা স্বর্ণপাম। ২৮ বছর ধরে নজর কাড়া এই ট্রফিটি তৈরি করছেন সুইস জুয়েলার চপার্ড। স্বচ্ছ রক স্ফটিকের উপর সোনালী তালগাছের ডালের আকৃতি দিয়ে তৈরি এই ট্রফিটি। একটি হৃদয় আকৃতির কাণ্ডে ১৯টি সোনালী পাতা বিশিষ্ট ট্রফিটি জুয়েলার চপার্ডের সুইস অ্যাটেলিয়ারে তৈরি। When I redesigned it 28 years ago, has not been changed because I think something close to perfection you should not touch. Obviously, it's every year handmade, so every palm is a little bit different from the other. Most of all, also because it's sitting on a cut rock crystal, and the rock crystal is always different because it has different inclusions. Somebody it's a bit more transparent, sometimes which I find actually more nature. এবারের কান উৎসবে পাম ডি'অর ছাড়াও আরও ৭৮ পিস বিলাসবহুল গয়নার সংগ্রহ প্রকাশ করেছেন চপার্ড। এই গয়নাগুলো কান উৎসবের সংখ্যাকে কেন্দ্র করে তৈরি করা হয়। আগামী ১৯ মে সন্ধ্যায় একটি জমকালো গালা ডিনারের আয়োজন করবে জুয়েলারি প্রতিষ্ঠান চপার্ড। আগামী ২৫ মে পর্দা নামবে এবারের আসরের। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। Mr. Prime Minister of Malaysia Anwar Ibrahim said that he is interested in both the history and culture of Russia, and we appreciate that very much too. Just now, in St. Andrew's Hall, I was telling the Prime Minister what St. Andrew's Hall is. There are 3 thrones there. Мы очень тоже ценим. Сейчас только вот в зале, в Андреевском зале, я рассказывал премьер-министру о том, что такое Андреевский зал. And I asked Mr. Prime Minister, one throne is for the king, the second for his wife. Who is the third throne for? Один для царя, второй для его жены, для царицы. А третий трон, как вы думаете, для кого? Господин премьер-министр. Mr. Prime Minister, almost without thinking, answered, for the second wife. I hope Mr. Prime Minister will not be angry with me for telling such things. This is the answer of a real Muslim, a representative of Islamic culture. I must say that our traditional values may not coincide in some respects, but the exchange of information is always useful for both sides. Thank you very much. I have to respond. I only have one wife, Mr. President. But I failed because the president actually tested me, and it's a trick. He asked me, asked me, there's the 3 chairs in the throat, you see. So which one on the right? I said, of course, the wife. On the left, I said, the second wife. You see, then I failed in the test. The second one on the left is the mother. The second throne is for the mother. But the exchange of information is useful. Thank you.
বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের শেষ কিস্তি দ্য ফাইনাল রিকনিং। বহুল প্রত্যাশিত এই ছবির বিশ্ব প্রিমিয়ার হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে। প্রিমিয়ারের আগে কানের লাল গালিচায় ধরা দিলেন টম ক্রুজ। তবে তিনি একা নন, সঙ্গে ছিল তার ছবির 6 অভিনেত্রী। গ্র্যান্ড প্যালেসের লাল গালিচায় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এক জমকালো ফটো সেশনে অংশ নেন সবাই। ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারিও ছিলেন সেখানে। উৎসবের দ্বিতীয় দিনের মুহূর্তটি ছিল কানের অন্যতম আকর্ষণ। এছাড়াও উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের চমকে দিয়ে এদিন সকালবেলায় পরিচালকদের একটি মাস্টার ক্লাসে হঠাৎ করে বয়স তার মাত্র ৩৭, ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন, এখনো সেনা পোশাক পরেন, যোদ্ধাদের মাথায় টুপি। আফ্রিকার বুর্কিনা ফাসোর মতো ছোট দেশের নেতা হয়ে গোটা পশ্চিমা শক্তির লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইব্রাহিম ট্রাওরে। দেশ থেকে রীতিমতো ফ্রান্স সহ পশ্চিমা শক্তিকে বের করে দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ ভক্ত, আফ্রিকার নতুন নেতা। তার মাঝেই নতুন আশা দেখছেন বঞ্চিত আফ্রিকার মানুষ। আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে একজন নেতায় পরিণত হয়েছেন তিনি। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার তীব্র অবস্থান, দেশের সম্পদের উপর নিয়ন্ত্রণ, রুশপন্থী কূটনীতি এবং সামাজিক মাধ্যমের অগণিত মানুষের আইকনে পরিণত হয়েছেন তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুন যুগের এক প্যান আফ্রিকান বিপ্লবী হিসেবে। তাকে থমাস সানকারার সঙ্গে তুলনা করছেন ভক্তরা। থমাস ১৯৮০-র দশকে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন। তাকে আফ্রিকার চেয়ে গুয়েভারা বলে থাকেন বহু মানুষ। ২০২২ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতায় এসেই রাশিয়া তথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গড়ে তোলেন বন্ধুত্ব। রুশ প্যারামিলিটারি বাহিনীর সহায়তায় নিরাপত্তা জোরদার করেন তিনি। পশ্চিমা খনি কোম্পানিগুলো যারা তার দেশ শুষে নিচ্ছিল, তাদের ওপর কঠোর নিয়ম চাপিয়ে ট্রাওরে দেশীয় খনিজ সম্পদে রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করতে থাকেন। এপ্রিলে একটি নতুন স্বর্ণখনি প্রকল্পে রুশ কোম্পানি নর্থ গোল্ডকে দেয়া হয় লাইসেন্স। একই সাথে একটি জাতীয় স্বর্ণ ভাণ্ডার গঠনেরও ঘোষণা দেন এই নেতা। পশ্চিমা কোম্পানিগুলোর কয়েকটি খনি এরই মধ্যে জাতীয়করণ করেছেন তিনি। Even the French president, always in his speeches, শুধু বুর্কিনা ফাসোতেই নয়, ট্রাওরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। আফ্রিকান আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। কেউ কেউ তাকে আফ্রিকার নতুন আশার আলো হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে তার বিপ্লবী বক্তব্য এবং ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন ভক্তরা। ২০২৩ সালে রাশিয়া আফ্রিকা সম্মেলনে ঔপনিবেশিকদের ইশারায় আর নাচবো না বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে। নিজেকে জনতার মানুষ হিসেবে তুলে ধরেছেন ক্যাপ্টেন ট্রাওরে। সরাসরি কৃষক, শ্রমিক, ছাত্রদের সঙ্গে তিনি নিয়মিত কথা বলেন। তার স্টাইল, বক্তৃতা ও তারুণ্য বর্তমান আফ্রিকার বয়স্ক ক্ষমতালোভী রাজনীতিকদের থেকে আলাদা করেছে তাকে। সশস্ত্র পোশাকে তার স্মার্ট উপস্থিতি নজর কাটছে সবার। যদিও বুর্কিনা ফাসোতে 10 বছর ধরে চলা বিদ্রোহ এখনো দমন করতে পারেননি ট্রাওরে। মার্কিন আফ্রিকান কমান্ডের দাবি, ট্রাওরে দেশের স্বর্ণ সম্পদ নিজ নিরাপত্তায় ব্যবহার করছেন। যদিও এই অভিযোগের প্রতিবাদে বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে দেশটিতে। IMF এবং বিশ্বব্যাংক বলছে, সুরক্ষা সংকট সত্ত্বেও বুর্কিনা ফাসোর অর্থনীতি শক্তিশালী হচ্ছে। চরম দারিদ্র্য কিছুটা হ্রাস পেয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বেড়েছে। ট্রাওরের নেতৃত্বে বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার ফ্রান্সের প্রভাব থেকে বেরিয়ে নতুন জোট গড়েছে। এই তরঙ্গে পশ্চিম আফ্রিকার রাজনীতিতে তৈরি হয়েছে নাটকীয় মোড়। ওয়ান্টেড তালিকা থেকে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের টেবিলে যেন ইতিহাস গড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আল কায়েদার সাবেক এই কমান্ডার ক্ষমতাসীন থাকা সত্ত্বেও সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে বৈঠক হয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আসাদের। পরবর্তী 25 বছরে আর কখনো দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ হয়নি। 2025-এর 14 মে, কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল এমন দৃশ্য। সৌদি আরবের রাজপ্রাসাদের মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি চেয়ারে HTS গোষ্ঠীর প্রধান আহমেদ আল শারা। বর্তমানে তার পরিচিতি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। বৈঠকে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভার্চুয়ালি যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শারার সাথে বৈঠকের আগের রাতে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিকের কথা বলছে যুক্তরাষ্ট্র, যখন দেশটির ক্ষমতায় আছেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক কমান্ডার আল শারা, যার মাথার বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারেও সাজা ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন আল কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্ট। 2016 সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে গড়ে তোলেন HTS গোষ্ঠী। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যেটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ। গত ডিসেম্বরে শারার নেতৃত্বে উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। পাকিস্তানের সাথে উত্তেজনা না কমতেই এবার সীমান্ত নিয়ে চীনের সাথে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতের। অরুণাচল প্রদেশ নিয়ে আবারও তৎপর হয়ে উঠেছে শি জিনপিং এর দেশটি। আর চীনের তৎপর হয়ে ওঠার ঘটনায় শঙ্কিত ভারত বলছে অরুণাচল ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই রাজ্যটি চীনের হয়ে যাবে না বলে প্রতিবাদও জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সম্প্রতি ভারতের বেশ কিছু এলাকাকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নামে প্রকাশ করে বেইজিং। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার অরুণাচল নিয়ে আতঙ্ক ভর করেছে ভারত সরকারের। ভারতের রাজ্য অরুণাচল প্রদেশকে বহু দিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। একটু একটু করে এই রাজ্যের অংশ দখল করেও চলেছে চীনা বাহিনী। ভারতের দাবি, কিছুদিন পরপরই তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলকে নতুন নাম দিয়ে মানচিত্রে অন্তর্ভুক্ত করে শি জিনপিং সরকার। গেল বছরই অরুণাচলের অন্তত 30টি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে আনে বেইজিং। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সম্প্রতি আবারও বেশ কিছু ভারতের অঞ্চলকে চীন নিজেদের মানচিত্রে প্রকাশ করেছে। আর এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারতের এই রাজ্যটি তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে। তিব্বত সহ অরুণাচলকে চীন বরাবরই নিজেদের বলে দাবি করে আসছে। সম্প্রতি অরুণাচলকে নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি রাজ্যটির জলসম্পদ নিয়েও উদ্বেগ বেড়েছে ভারতের। তিব্বতে ব্রহ্মপুত্র নদের মুখে চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়ার ঘটনায় এমনি দিশেহারা ভারত। 2019 সালে অরুণাচল সীমান্তে অস্থায়ী ব্রিজ বানানোর পরের বছরই দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনের সেনারা। এমনকি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চীনের অনুপ্রবেশের অভিযোগে উত্তাল হয়ে ওঠে ভারত। চূড়ান্ত উত্তেজনার মধ্যেই গালওয়ানে চীনা বাহিনীর হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনা প্রাণ হারায়। গেল বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দফায় দফায় বৈঠকও করেন চীনের প্রতিনিধিদের সাথে। সে সময় চীন সীমান্ত থেকে বাড়তি সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে এমন ঘোষণা দেয় ভারত। তবে এর কিছুদিন পরই ভারতীয় গণমাধ্যমগুলো জানায় সেনা সরিয়ে নেওয়া তো দূর, উল্টো অরুণাচল সীমান্তে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সেনা ঘাঁটি নির্মাণ করছে চীন। সম্প্রতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংঘাত ভারতের অভ্যন্তরীণ সামরিক ভঙ্গুর পরিস্থিতি সামনে এনেছে, যেখানে যুদ্ধ বিমান ও সমরাস্ত্রে নিজের আধিপত্য আরও বাড়িয়েছে চীন।
পাকিস্তানের সাথে সংঘাতের সুযোগে চীন ভারত সীমান্তে দখলদারিত্ব বাড়াতে পারে, এমনটাই আভাস দিতে থাকেন বিশ্লেষকরাও। On behalf of the government, the people, of course, would wish and would think it is a major and great, I should say, prize for the people of Malaysia if you can have President Putin in Malaysia as soon as possible, or the latest East Asian Summit during ASEAN in October. But I can assure you that your presence in Malaysia will be a major breakthrough, not only in relationship with Malaysia, but the region, because I believe many people in the region have very high respects and expectations of your role and your leadership. Спасибо большое, уважаемый господин премьер-министр. Хочу вас поблагодарить за этот визит. Он был очень продуктивным. Для вас еще не закончилась работа, хотя сегодня с самого раннего утра вы на ногах и в правительстве встречались, и здесь большой объем был взаимной информации и обмен мнениями. У нас действительно сложились очень добрые, доверительные, дружеские отношения. Вот господин премьер-министр сказал, что он интересуется и историей, и культурой России. И это мы очень тоже ценим. Сейчас только вот в зале, в Андреевском зале, я рассказывал премьер-министру о том, что такое Андреевский зал. Там стоит 3 трона. И я спросил господина премьер-министра: господин премьер-министр, вот 3 трона стоит. Один для царя, второй для его жены, для царицы. А 3-й трон, как вы думаете, для кого? Господин премьер-министр, практически не задумываясь, ответил: для 2-й жены. Господин премьер-министр не будет на меня сердиться, что я такие вещи рассказываю. Вот это ответ вот настоящего мусульманина, представителя исламской культуры. Должен сказать, что наши традиционные ценности, может быть, в чем-то не совпадают, но обмен информацией, он всегда полезен для обеих сторон. Спасибо вам большое. I have to respond. I only have one wife, Mr. President. But I failed because the president actually tested me, and it's a trick. He asked me, there's the 3 chairs in the throat, you see. So which one on the right? I said, of course, the wife. On the left, I said, the second wife. He said, then I failed in the test. The second one on the left is the mother. А вот 2-й трон для мамы. Для мамы. Но обмен информацией полезен. Спасибо. ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বহুল প্রতীক্ষিত ইস্তাম্বুল শান্তি আলোচনার মঞ্চ প্রস্তুত, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল মিটিংয়ে থাকছেন না প্রধান 2 চরিত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানালেও নিজে না এসে প্রতিনিধি দল পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার সম্ভাবনা দেখিয়ে অবশেষে জানিয়ে দিলেন তিনিও আসছেন না। ট্রাম্প পুতিনের এমন চোরপুলিশ খেলার জেরে প্রশ্ন উঠেছে, সত্যিকারের শান্তি কি চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া, নাকি তুরস্কের বৈঠক কেবলই ট্রাম্প পুতিনের কূটনৈতিক নাটক? ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এবারের সরাসরি আলোচনার মধ্য দিয়ে তৈরি হয়েছে যুদ্ধবিরতির বাস্তব এক সম্ভাবনা। তুরস্কে মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগটি পুতিন নিজেই প্রস্তাব করেছিলেন। এরপর পশ্চিমা দেশগুলো 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ইউরোপীয় নেতারা কিয়েভে বৈঠকে মিলিত হন। সেই সময় ট্রাম্প নিজেও বলেছিলেন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন আলোচনায় গেলে হয়তো যুদ্ধ থামানো সম্ভব। ইস্তাম্বুল আলোচনা সামনে রেখে 2 পরাশক্তি প্রধানের এমন নাটকীয় পিছু হটার জেরে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়।
দুটি প্রধান শক্তির অনুপস্থিতির বিষয়টি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক কৌশল হতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তাদের ধারণা, পুতিনের না আসার বিষয়টি অনুমান করার পরই ট্রাম্প নিজেও সরে দাঁড়িয়েছেন, কারণ পুতিন মিটিংয়ে না থাকলে হ্রাস পাবে শান্তি আলোচনার কার্যকারিতা। একই সাথে তখন ট্রাম্পের অংশগ্রহণও অনেকটাই প্রতীকী হয়ে যেত। তুরস্কে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না, এমনটাই মনে করছে কিয়েভ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও আগের মতো থাকবে না মিটিংয়ের গুরুত্ব। এমন পরিস্থিতিতে কার্যত অসফলতার দিকে যাচ্ছে ইস্তাম্বুল বৈঠক। এর আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে সবশেষ সরাসরি সাক্ষাৎ হয়েছিল 2019 সালের ডিসেম্বরে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইস্তাম্বুলে এক দফা আলোচনায়ও বসে দুই দেশ। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসান ঘটাবেন। সেই চেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কয়েক দফায় পৃথক বৈঠক হলেও আসেনি কার্যকর কোনো ফলাফল। 2022 সালের মার্চে বিশেষ সামরিক অভিযান নাম দিয়ে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। খুব সহজেই কিয়েভ দখলের অভিপ্রায় থাকলেও বাধার মুখে গতি হারায় পুতিনের পূর্ব পরিকল্পনা। রুশদের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ গোটা পশ্চিমা জোট। হিমরাজ मिडिल ईस्ट के दौरे पर निकले अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप की हालिया घोषणाओं ने इसराइल को चौंका कर रख दिया। इसराइल, जिन्हें अपना कट्टर दुश्मन मानता है, ट्रंप उनसे नजदीकियां बढ़ा रहा है। ट्रंप का ये कदम इसराइल के लिए इसलिए भी हैरान कर देने वाला है क्योंकि ट्रंप को इसराइल का सबसे भरोसेमंद सहयोगी माना जाता है। वहीं अब उनके फैसलों से नेतन्याहू सरकार में बेचैनी दिख रही है। ट्रंप ने इस बार अपने दौरे में इसराइल को पूरी तरह से नजरअंदाज कर दिया है, जो कि संकेत है कि उनका ध्यान अब अरब देशों, खासकर अमीर खाड़ी देशों जैसे कतर के साथ आर्थिक साझेदारी पर है। इसराइल कतर पर लंबे समय से हमास को समर्थन देने का आरोप लगाता रहा है। ईरान, यमन और हमास पर नरमी दौरे से पहले ही अमेरिका और ईरान के बीच बातचीत ने इसराइल को बेचैन कर दिया था। ट्रंप का यमन में ईरान समर्थित हूती विद्रोहियों पर बमबारी रोकने का फैसला भी इसराइल को चुभा है, क्योंकि हूती लगातार इसराइल पर मिसाइल दाग रहे हैं। सबसे बड़ी बात, ट्रंप प्रशासन ने गजा में फंसे अमेरिकी बंधक एडन एलेक्जेंडर की रिहाई के लिए हमास से समझौता किया, जिसे इसराइल एक आतंकी संगठन मानता है। इस पर भी इसराइल को अलग थलग ही रहना पड़ा। इसराइल से नाराज ट्रंप ने सीरिया पर लगे अमेरिकी प्रतिबंधों को हटाने का ऐलान भी कर दिया है, जिससे खाड़ी देशों को निवेश के रास्ते मिल जाएंगे। जबकि इसराइल सीरिया की नई सरकार को एक छिपा हुआ जिहादी शासन मानता है। प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू ने फिलहाल केवल एडन एलेक्जेंडर की रिहाई के लिए ट्रंप का धन्यवाद दिया, लेकिन अंदरूनी दबाव बढ़ रहा है। इसराइल पहले से ही गजा युद्ध को लेकर अंतर्राष्ट्रीय आलोचना झेल रहा है और सऊदी अरब से रिश्ते सुधारने की कोशिशें ठंडी पड़ी है। इजरायली अखबार इसराइल हायोम में टिप्पणीकार योआव लिमोर ने लिखा, मध्य पूर्व में नए समीकरण बन रहे हैं, समझौते हो रहे हैं और इसराइल सिर्फ एक दर्शक बना हुआ है। ट्रंप ने अपनी अरब नीति को इसराइल के हित में बताया है, लेकिन हकीकत यह है कि इस बार अमेरिका की अरब प्राथमिकताओं में इसराइल को कोने में खड़ा कर दिया गया है। बता दें कि 13 मई 2025 को सऊदी अरब के रियाद में अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप और सीरिया के अंतरिम राष्ट्रपति फारूक अल शरा के बीच हुई बातचीत ने इतिहास रच दिया। इस बैठक के चंद घंटों बाद ही अमेरिका ने सीरिया से आर्थिक और राजनीतिक प्रतिबंध हटा लिए। सालों की तनातनी, युद्ध और राजनीतिक तनाव के बाद अब एक नई सुबह। इसके कारण सीरिया की राजधानी दमिश्क में सड़कों पर खुशियां, बाजारों में चहल पहल और लोग झंडे लहराते हुए नजर आए। 13 मई 2025 को सऊदी की राजधानी रियाद में अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप और सीरिया के अंतरिम राष्ट्रपति फारूक अल शरा की मुलाकात हुई और इसी के साथ अमेरिका ने सीरिया से एक के बाद एक कड़े प्रतिबंध हटा दिए। ये प्रतिबंध 2011 में शुरू हुए गृह युद्ध के बाद लगाए गए थे, जिनका असर सीरिया की अर्थव्यवस्था, तेल निर्यात, दवा आपूर्ति और विदेश व्यापार पर पड़ा था। हालांकि वैश्विक स्तर पर ट्रंप की मुलाकात उसी वक्त से हुई जिसे अमेरिका ने
सालों पहले एक आतंकी घोषित कर रखा था। यही नहीं बल्कि जोलानी यानी अल शरा पर $1 करोड़ अमेरिका डॉलर का इनाम भी घोषित कर रखा था। दरअसल अब सीरिया में सत्ता परिवर्तन के बाद अंतरिम सरकार में यही जोलानी अंतरिम राष्ट्रपति बने हैं। ऐसे में सऊदी में अचानक से हुई इस मुलाकात के बाद अब अमेरिका ने तेल, वित्तीय सेवाओं, दवाओं और पुनर्निर्माण से जुड़े सभी प्रमुख प्रतिबंध हटाने की घोषणा की है। I hope the Iranian leaders understand that what you're doing and really what you're doing for them is a big favor. Your Prime Minister. উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ইরান সম্পর্কে বিভিন্ন কঠোর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেশটির বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনার অভিযোগ আনেন ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের পর এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরান কোনো ধরনের হুমকি কিংবা জুলুমের কাছে আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্টের তেহরান বিরোধী এমন বক্তব্যের পরে তিনি সাফ জানিয়ে দেন, ইরান কোনো শক্তির সামনে মাথা নত করবে না। 14 মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প মনে করছেন তিনি এখানে এসে বক্তব্য দিয়ে ইরানিদের ভয় দেখাতে পারবেন। ইরানিদের কাছে বিছানায় মৃত্যুবরণ করার চেয়ে শহীদ হওয়া অধিক মধুর। এ সময় তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাদের ভয় দেখাতে চান? আমরা কোনো হুমকির কাছে মাথা নত করি না। এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি এর সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইচ্ছুক। তবে এর জন্য ইরানকে সন্ত্রাসবাদের সহায়তা বন্ধ করতে হবে। রক্তক্ষয়ী প্রক্সি যুদ্ধ। আগুনের ধোঁয়া কখনো একা আসে না, তার সঙ্গে লুকিয়ে থাকে চক্রান্তের ছায়া। আর এখন ঠিক সেই ধোঁয়ার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির মঞ্চে পুনরায় প্রবেশ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের উত্তাপ, ইসরায়েলের সাথে ইরানের সংঘাত আর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন ইরান সফরে। এটা কি কেবল কূটনৈতিক সফর, নাকি সামনে আসছে নতুন জোট, নতুন যুদ্ধ আর নতুন মানচিত্র? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ঘোষণা করেছেন, প্রস্তুতি চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের। যদিও সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত নয়, তবুও ইরান আশাবাদী 2025 সালের মধ্যেই এই সফর বাস্তবায়ন হবে। আর এটা হঠাৎ করে আসা কোনো পরিকল্পনা নয়, বরং পুতিনের এই সফর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া সফর করেন। ক্রেমলিনে 17 জানুয়ারি দুই দেশের নেতাদের বৈঠকের পর সই হয় 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির। সেই চুক্তিতে জায়গা পেয়েছে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন, পর্যটন, এমনকি সংসদীয় সম্পর্ক পর্যন্ত। এছাড়াও সম্প্রতি আরাকচি মস্কো সফরে গিয়ে পুতিনের হাতে তুলে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির একটি ব্যক্তিগত বার্তা, যেখানে গুরুত্বারোপ করা হয় ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয়ের ওপর। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পারমাণবিক আলোচনার বিষয়েও জানানো হয় সেই বার্তায়। তবে গেল কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রাশিয়ায় পাঠানো ইরানের অস্ত্রের বিষয়টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ইরান গোপনে ফাতে 360 ক্ষেপণাস্ত্র লঞ্চার পাঠাচ্ছে রাশিয়ায়। পরবর্তীতে ইরান এই তথ্য অস্বীকার করলেও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সেনারা ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। আর এই খবর যদি সত্যি হয়, কূটনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, হঠাৎ করে পুতিনের ইরান সফর কি শুধু কূটনীতির জন্য, নাকি যুদ্ধ সরঞ্জাম চুক্তির জন্য এই সফর? অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পটভূমিতে তুরস্কে একটি সম্ভাব্য বৈঠকের আভাস পাওয়া গেছে, যেখানে পুতিন ও জেলনস্কি মুখোমুখি হতে পারেন। মোনালিসা। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনাকে সহিংস পথে নিয়ে যেতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার কাতারের দোহায় এক রাষ্ট্রীয় নৈশভোজে ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার, ইরানকে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতায় আসতেই হবে। সেই সঙ্গে পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে তেহরানকে পরমাণু প্রকল্প থেকে পিছু হটাতে কাতারের সহায়তা চান রিপাবলিকান এ নেতা।
You're also working with us. আমি বলতে চাই এ সমঝোতার পথে শুধুমাত্র দুটি বিকল্প আছে, 3, 4 বা 5 নম্বর বিকল্প নেই। একটি বন্ধুত্বপূর্ণ পথ, আরেকটি হিংসাত্মক পথ। দ্বিতীয়টি আমি চাই না। Two courses. There's only two courses. There aren't three. এর আগে বুধবার সৌদি আরবের রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকেও ইরানের উদ্দেশ্যে একই হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে তেহরানের তেল বাণিজ্য শূন্যের কোঠায় নামানোর হুঁশিয়ারি দেন এ নেতা। এদিকে দ্বিতীয় মেয়াদে প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইরানকে নিয়ে ট্রাম্পের এ হুমকিকে ভালো চোখে দেখছে না তেহরান। এসবের জবাবে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা হুঙ্কার দিয়ে মাথা নত না করার কথা জানান।